ওকে, আজকে আমাদের হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জারণ সংখ্যা। এটা নিয়ে মোটামুটি সবারই ধারণা থাকার কথা, ক্লাস 9-10-এও মোটামুটি ধারণা আছে। তারপরেও একটু আলোচনা করে দিচ্ছি জারণ সংখ্যার বিষয়টা কি। তো জারণ সংখ্যা জারণ সংখ্যা হচ্ছে তোমার এটা পজিটিভ হইতে পারে, তারপর হচ্ছে নেগেটিভ হইতে পারে, এটা হচ্ছে তোমার ফ্র্যাকশন হইতে পারে মানে ভগ্নাংশ হইতে পারে, পজিটিভ নেগেটিভ ফ্র্যাকশন হইতে পারে, আবার জিরো হইতে পারে। সো জারণ সংখ্যাটা হচ্ছে যেমন হচ্ছে ধরো ধাতু, মনে করো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করার পরে সোডিয়াম প্লাস এলো। তো এই যে সোডিয়াম প্লাস, এখানে এই যে +1, এটা হচ্ছে এটা জারণ সংখ্যা। আবার মনে করো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে ক্লোরাইড আয়ন হলো, সো এই যে -1, এটা হচ্ছে এটার জারণ সংখ্যা। তো এইভাবে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। সাধারণত ধাতুর যে জারণ সংখ্যাগুলো আছে এগুলো পজিটিভ ধরা হয়, আর অধাতু যেগুলো আছে এদের জারণ সংখ্যা নেগেটিভ ধরা হয় বা নেগেটিভ হয়। যেমন যদি বলি অক্সিজেন, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোন একটা যৌগে যদি জারণ সংখ্যা বের করতে বলে সেটা আমরা কিভাবে বের করি। যেমন H2SO4, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। তো সালফারের যদি জারণ সংখ্যা বের করতে হয় তাহলে আমরা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে সালফারিক অ্যাসিডে হাইড্রোজেনটা ধাতুর মতো কাজ করে। সো হাইড্রোজেনের যে যোজনী, ধাতু এবং অধাতুর ক্ষেত্রে যার যোজনী যত তার জারণ সংখ্যাটাও ততই হয়। যেমন হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, সো এখানে জারণ সংখ্যা হয় +1, যেহেতু দুইটা আছে সো × 2, প্লাস সালফারের জারণ সংখ্যা হচ্ছে x, আমরা ধরে নিলাম। আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে যোজনী হচ্ছে 2, আর অধাতু যেহেতু সো -2 ইন্টু হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 0। অর্থাৎ একটা যৌগের টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। একটা নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি +2 + x -8 = 0, সো x = +6, এখানে হয় x - 6 = 0, x = +6। তার মানে এখানে আমরা এই যে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। এটা হচ্ছে সালফারিক অ্যাসিডের জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা। এখন এই জিনিসটাকে আমরা খুব দ্রুত বের করতে পারি কিভাবে, খেয়াল করো। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে এখানে দুইটা আছে সো +2। আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, চারটা আছে সো -8। সো আমি যদি -8 থেকে +2 বাদ দেই তাহলে হয় আমাদের -6। তার মানে এখানে সালফারের অবশ্যই +6 হইতে হবে। +6 হলেই এই টোটাল জারণ সংখ্যাটা 0 হবে। সেইভাবে কিন্তু খুব দ্রুত বের করা যায়। এভাবে যদি আমরা এটা বের করি HClO4, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত সেটা যদি আমরা বের করি, হাইড্রোজেনের হচ্ছে +1, অক্সিজেনের হচ্ছে -8, তাহলে এখান থেকে থাকে -7। তার মানে ডেফিনেটলি ক্লোরিনের হওয়া লাগবে +7। তার মানে HClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7। আরেকটা করে দেখাচ্ছি, H3PO4, ফসফরিক অ্যাসিডে যদি ফসফরাসের জারণ সংখ্যা বের করতে বলে তাহলে হাইড্রোজেন হচ্ছে +3, অক্সিজেনের হচ্ছে -8, সো বাদ দিলে হয় -5, তাহলে ফসফরাসের হওয়া লাগবে +5। তো এইভাবে জারণ সংখ্যা বের করা যায় খুব দ্রুত। জারণ সংখ্যা বের করাটা বুঝছি কিনা সবাই? কারো কোনো সমস্যা আছে জারণ সংখ্যায়? না ভাইয়া। ওকে, সমস্যা না থাকলে বলা দরকার নাই, কিন্তু সমস্যা থাকলে বলতে হবে যে হ্যাঁ সমস্যা আছে। কারো সমস্যা নাই? জি না ভাই। ওকে, তাহলে আমাকে একটু বলো, বিনয় বলো, বিনয়। জি ভাইয়া। K2O, এখানে K2O এটা নাম কি? পটাশিয়াম অক্সাইড, ডাইঅক্সাইড। পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম পটাশিয়াম অক্সাইড। এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1, সরি। -2। জি ভাইয়া। -2 কিভাবে আমি একটু বলে দিই। পটাশিয়ামের যোজনী হচ্ছে 1,
পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, তাহলে এখানেও কয়টা হবে? +2 হবে। তার মানে ডেফিনেটলি অক্সিজেন হওয়া লাগবে কত? -2। ঠিক আছে। আচ্ছা, মাহমুদুল হাসান শান্ত, জি ভাইয়া। KO2 এটা নাম কি? পটাশিয়াম অক্সাইড, এই KO2 পটাশিয়াম ডাইঅক্সাইড। পটাশিয়াম ডাইঅক্সাইড, হ্যাঁ। ডাইঅক্সাইড হবে না? পটাশিয়াম পারঅক্সাইড, হ্যাঁ নাকি? পারঅক্সাইড স্যার। তাই? হ্যাঁ মনে হয়। এটা হচ্ছে আচ্ছা, পটাশিয়াম পারঅক্সাইড। সুপার অক্সাইড। এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। সুপার অক্সাইড। জি, পটাশিয়াম সুপার অক্সাইড। বলো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা -1। -1। জি খেয়াল করো, পটাশিয়ামের কত? +1 না? তাহলে জি। ডেফিনেটলি অক্সিজেনের কত লাগবে? -1, তাই তো? কিন্তু এখানে আছে অক্সিজেন কয়টা বলো তো? দুইটা। দুইটা আছে, সো দুইটার জন্য -1, তাহলে একটার জন্য কত হবে? -1/2। -1/2। জি, এটা এইভাবেও বের করা যায়। KO2 পটাশিয়ামের হচ্ছে কত? +1, অক্সিজেনের হচ্ছে x × 2 হচ্ছে 0। সো আলটিমেটলি হয় 2x = -1, x = -1/2। তার মানে পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -1/2। বুঝছো? জি বুঝছি ভাইয়া। শান্ত শেখ, জি ভাই। K2O2 এটার নাম কি? পটাশিয়াম অক্সাইড ভাই। পটাশিয়াম পারঅক্সাইড। জি ভাই। পটাশিয়াম পারঅক্সাইড। শরীফ, জি ভাই। শরীফ বলো পটাশিয়াম পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1। ভেরি গুড, -1। গুড, কারণ হচ্ছে পটাশিয়ামের +2, অক্সিজেন হচ্ছে -2, একটা অক্সিজেনের হচ্ছে -1। গুড। এইভাবে এখানে 8টা পদার্থ দেওয়া আছে যাদের জারণ সংখ্যা বের করবা বাসায়। ওকে। আচ্ছা আচ্ছা, তুল্য সংখ্যা। এবার আমরা জানবো ভাই তুল্য একটু সংখ্যা। আগের স্ক্রিনটা হ্যাঁ বলো। একটু দিতেন, একটা অ্যাসেসমেন্ট। আচ্ছা, আমি এগুলো দিয়ে দিব, PDF দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তুল্য সংখ্যা, তুল্য সংখ্যাটা হচ্ছে যে একটা যৌগে বা একটা জারণ বিজারণ বিক্রিয়ায় তোমার হচ্ছে যতগুলো ইলেকট্রন আদান প্রদান হয় সেটা হচ্ছে তুল্য সংখ্যা। একটা জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন আদান প্রদান হয় সেটা হচ্ছে তুল্য সংখ্যা। তবে তুল্য সংখ্যার এটা ছাড়া আরো অনেক ডেফিনেশন দেওয়া যায়। যেমন ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনীর সমান, ধাতু এবং অধাতুর। লবণের ক্ষেত্রে হয় যতগুলো পজিটিভ আয়ন থাকে সেটা তুল্য সংখ্যা হয়। সহজভাবে যদি বলি যে একটা জারণ বিজারণ বিক্রিয়া, যেহেতু এই চ্যাপ্টারে আমরা জারণ বিজারণ বিক্রিয়া পড়বো, জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন আদান প্রদান হয় সেটাই হচ্ছে তুল্য সংখ্যা। যেমন খেয়াল করো, মনে করো KMnO4, KMnO4 এর নাম কি বলো তো? KMnO4 নাম কি? যে কোনো একজন বলো, anyone? বলতেছি ভাই, শুনতেছেন না? না ভাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভাই। গান বাজতেছে কোথায়? পিয়ালের ব্যাগ। আচ্ছা, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়ার পরে তোমার হচ্ছে Mn2+ হয়ে যায়। ঠিক আছে, KMnO4 যখন বিক্রিয়া করে, তো KMnO4 বিক্রিয়ার পরে Mn2+ হয়ে যায়। মানে এখানে KMnO4 এ ম্যাঙ্গানিজে থাকে। আমাকে একটু পিয়াল বলো তো, পিয়াল KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7। +7, ভেরি গুড। KMnO4 এ ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা হচ্ছে +7। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাই। সজীব, KMnO4 এ ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা +7।
আনমিউট করে বলতে হবে সজীব। না ভাই কোনো সমস্যা নেই। ভেরি গুড। সো KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। আচ্ছা আমাকে একটু বিনয় বলো তো Mn2+ এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? 2 রাইট, +2 +2। তাহলে এখানে হচ্ছে +7, এখানে হচ্ছে +2। জারণ সংখ্যা বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। আচ্ছা জারণ সংখ্যা কমে যায় কখন বলো তো? ইলেকট্রন গ্রহণ করলে নাকি ত্যাগ করলে? ইলেকট্রন গ্রহণ করলে। রাইট, ইলেকট্রন গ্রহণ করলে। ইলেকট্রন যখন গ্রহণ করে তখন জারণ সংখ্যা কমে যায়। তার মানে KMnO4 কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে কয়টা গ্রহণ করবে? 5 ইলেকট্রন। তার মানে KMnO4 5টা ইলেকট্রন গ্রহণ করার পর Mn2+ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু 5 ইলেকট্রন গ্রহণ করলো, সো এখানে ম্যাঙ্গানিজের তুল্য সংখ্যা হচ্ছে 5। আর তুল্য সংখ্যা জাস্ট এ নাম্বার, ঠিক আছে, এটা প্লাস হয় না মাইনাস হয় না। তুল্য সংখ্যা হচ্ছে কি 5, জাস্ট এ নাম্বার। সো KMnO4 এর তুল্য সংখ্যা কত? KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, মনে থাকবে। এরপরে ধরো K2Cr2O7, এটার নাম কি বলতো? রিফাত ইসলাম দীপ। নাম কি? আমি শুনতে পাচ্ছি না। K2Cr2O7, The potassium dichromate. পটাশিয়াম ডাইক্রোমেট। ভেরি গুড, পটাশিয়াম ডাইক্রোমেট। সো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের এখানে জারণ সংখ্যা কত বলো? The +12. +12। হ্যাঁ, +6 ভাই। +6। ভেরি গুড। 6 ভাইয়া। ওকে, মিউট করো। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। আর পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসলে দুইটা ক্রোমিয়াম 3+ তৈরি হয়। হ্যাঁ, এই যে তৈরি যে হচ্ছে এগুলো আমি আসলে কিভাবে পাচ্ছি একটু পরে আমি তোমাদের জানাবো। আপাতত এইটুকু জেনে রাখো যে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে দুইটা ক্রোমিয়াম 3+ তৈরি হয়। তো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এখন বলো তো ক্রোমিয়াম 3+ এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? দীপ। +3. +3। ভেরি গুড, শরীফ বলছে +3। ওকে, সো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6, ক্রোমিয়াম 3+ এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। ডিফারেন্স কত? 3টা ইলেকট্রন। ডিফারেন্স হচ্ছে 3। তার মানে কি করবে? একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, একটু ভালো করে খেয়াল করো এই লাইনটা, একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে একটা ক্রোমিয়াম 3+ যদি হতে চায় তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটে হচ্ছে ক্রোমিয়ামে +6, ক্রোমিয়াম 3+ হচ্ছে +3। তার মানে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। ভালো করে শোনো, একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে একটা ক্রোমিয়াম 3+ হওয়ার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়? 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসলে দুইটা ক্রোমিয়াম 3+ তৈরি হয়। তার মানে এইখানে আলটিমেটলি কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3 দুগুণা 6, 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। সবাই কি এই পর্যন্ত বুঝছো? দ্যাটস ওয়াই জি ভাই। এর তুল্য সংখ্যা হবে কত? 6। সবাই কি বুঝছো? জি ভাই। এটা ক্রোমিয়াম 3+ এর তুল্য সংখ্যা হবে। না, এটা ক্রোমিয়ামের তুল্য সংখ্যা হবে। তুল্য সংখ্যাটা হয় একটা পরমাণুর, ক্রোমিয়াম 3+ এর না। ক্রোমিয়াম 3+ এর জারণ সংখ্যা হচ্ছে +3, কিন্তু ক্রোমিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 6। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 6। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো শান্তই বলো, মাহমুদুল হাসান শান্ত। জি, H2C2O4 এটার নাম কি জানো? জি না। H2C2O4। আচ্ছা, এটা যদি না জানো, এটাকে কি চেনো? হ্যাঁ, এটা চিনি ভাই। এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? ইথানোয়িক। না, ও সরি, অক্সালিক মনে হয়। অক্সালিক। হ্যাঁ, হ্যাঁ। অক্সালিক অ্যাসিড। এটার একটা কিউট নাম আছে। হুক্কো, আপনি বলছিলেন। ভেরি গুড। কোথায় জানলা এটা? এক্সেল এ পড়াইছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটার নাম হচ্ছে হুক্কু। H2C2O4, এটাকে এভাবে লিখছি। ঠিক আছে, H2C2O4 অক্সালিক অ্যাসিড। সো অক্সালিক অ্যাসিড থেকে আলটিমেটলি তৈরি হয় দুইটা কার্বন ডাই অক্সাইড। তো আমাকে একটু বলো তো H2C2O4 এর তুল্য সংখ্যা কত হবে? সবাই একটু বলো, H2C2O4 এর কার্বনের তুল্য সংখ্যা কত হবে? 3 হবে, +3। আরেকটু দেখো, ভালো করে দেখো সবাই,
H2C2O4 এ তোমার হচ্ছে তুল্য সংখ্যা আমি জিজ্ঞেস করেছি। H2C2O4 থেকে দুইটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাহলে 6 হবে। তাহলে 6 হবে, রাইট। কার্বন তুল্য সংখ্যা হবে 6। কিভাবে হলো সবাই কি বুঝছো? জি ভাইয়া এই জায়গায় দুই দুই মোল কার্বন ডাই অক্সাইড আছে। রাইট। H2C2O4 এ কার্বনের জারণ সংখ্যা কত? সজীব বলো তো। জি ভাইয়া H2C2O4 এ কার্বনের জারণ সংখ্যা কত বলো তো? এখানে কার্বনের জনসংখ্যা কার্বন প্লাস 3 হবে। 4 দুগুণ 8, রাইট। কত হবে? প্লাস প্লাস 3, 3 হতে হবে। রাইট। প্লাস 3 হতে পারে না, হ্যাঁ কনফিডেন্ট হওয়া লাগবে। কারণ কি অক্সিজেনে কত? -8, হাইড্রোজেনে কত? +2 না? সো এখানে কত হবে? -6। কিন্তু কার্বনের তাহলে কত হওয়া লাগবে? +6, কিন্তু কার্বন আছে কয়টা? দুইটা, সো দুইটা ভাগ করতে হবে, সো +3। H2C2O4 এ কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3। আর কার্বন ডাই অক্সাইডে কার্বন জারণ সংখ্যা কত বলো তো সজীব? আবার একটু বলো, আমি শুনতে পাই নাই। কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ সংখ্যা কত? +4 ভেরি গুড, +4, থ্যাংক ইউ। সো +3 +4, তার মানে ডিফারেন্স, জারণ সংখ্যা কি বেড়ে গেছে না? জারণ সংখ্যা বেড়ে গেলে দেখো, জারণ সংখ্যা কমলে কি হয়? ইলেকট্রন গ্রহণ। সো জারণ সংখ্যা যদি বেড়ে যায় তার মানে কি? ইলেকট্রন ত্যাগ। সো H2C2O4 একটা ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু এখানে তো দুইটা কার্বন ডাই অক্সাইড আছে, সো আলটিমেটলি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, H2C2O4 H2C2O4 এ কার্বন দুইটা ইলেকট্রন ত্যাগ করে, সো এখানে কার্বনের তুল্য সংখ্যা হবে 2। বুঝছো? জি ভাইয়া এই মাহমুদুল হাসান শান্ত, জি ভাইয়া বুঝছি। এরপর তো ভুল হবে না নাকি? জি না, ইনশাল্লাহ হবে না ভাই। ইনশাআল্লাহ ভুল হবে না। সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা চার্ট মুখস্থ করতে হবে, ওকে? তোমাদের এই চার্টটা একটু মুখস্থ করতে হবে। মুখস্থ মানে হচ্ছে কয়েকবার দেখলেই পারবা। এই চার্টটা থেকে তোমাদের কি কি পড়তে হবে সেটা একটু বলে দিচ্ছি। এই চার্টটা থেকে যেটা করবা সেটা হচ্ছে এইখানে এই কলামটা পড়বা, 1 নাম্বার কলামটা, আর হচ্ছে এই লাস্টের যে কলামটা আছে এটা পড়বা। বুঝছো? এখান থেকে পড়বা কিভাবে সেটা বলি। যেমন এই যে K2Cr2O7 অম্লীয় দ্রবণ, তাহলে বিক্রিয়ার পরে এদের কি অবস্থা তৈরি হয়? 2Cr3+, অর্থাৎ খাতায় লিখবা এইভাবে, K2Cr2O7 বিক্রিয়ার পরে কি তৈরি করে? 2Cr3+ তৈরি করে। বোঝা গেছে? ধরো এরকম আছে, ফেরাস সালফেট বিক্রিয়ার পরে কি তৈরি করে? Fe3+। ফেরাস সালফেট বিক্রিয়ার পরে কি তৈরি করে? Fe3+। যেমন মনে করো এখানে আছে Ki পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ার পরে কি তৈরি করে? আয়োডিন। তাহলে Ki পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ার পরে কি তৈরি করে? আয়োডিন তৈরি করে। তারপর হচ্ছে এই যে KMnO4 বিক্রিয়ার পরে কি তৈরি করে? Mn2+। KMnO4 বিক্রিয়ার পরে কি তৈরি করে? Mn2+। তারপর হচ্ছে যেমন H2C2O4 বিক্রিয়ার পরে কি তৈরি করে? 2CO2 তৈরি করে। এইভাবে লিখবা সবাই, H2C2O4 বিক্রিয়ার পরে কি তৈরি করে? 2CO2 তৈরি করে। সবাই কি বুঝতে পারছো কোন কাজটা বলছি? জি ভাইয়া মাথায় থাকবে? জি ভাইয়া আচ্ছা, তো এখান থেকে এটা মনে রাখবা। আচ্ছা, রিফাত ইসলাম দীপ বলো তো, এই ফেরাস সালফেট থেকে Fe3+ হলো, তাহলে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত হবে? 3 ফেরাস সালফেটের তুল্য সংখ্যা, ফেরাস সালফেটে আয়রনের তুল্য সংখ্যা আর কি, ফেরাস সালফেটে আয়রনের তুল্য সংখ্যা, আয়রন 1 মনে হয়। 1 হবে, ভেরি গুড, 1 হবে। কারণ হচ্ছে FeSO4 এ আয়রন থাকে Fe2+ হিসেবে,
আর বিক্রিয়ার পরে হয়ে যায় Fe3+। সো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1। সো একটা ইলেকট্রন আসলে ত্যাগ করে, আর একটা ইলেকট্রন ত্যাগ করলে তার তুল্য সংখ্যা হয় 1। সো মনে রাখবা ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা, নট আয়রন, সরি, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। K2Cr27 এ তোমার হচ্ছে K2Cr27 এর তুল্য সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে +6, সরি +6 না 6, এভাবে মনে রাখতে হবে। KMnO4 এর KMnO4 তুল্য সংখ্যা কত? 5। তো এইভাবে একটু মুখস্থ রাখবা, কেমন? ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? ভাইয়া আচ্ছা, তুল্য সংখ্যার এই চারটা হচ্ছে তোমরা মুখস্থ রাখবে সবাই, এই চারটা, ঠিক আছে? তাহলে দেখবা আমাদের জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো আছে এগুলো এক লাইনে আমরা হচ্ছে সলভ করতে পারবো। তুল্য সংখ্যার এই চারটা মুখস্থ রাখবো, অর্থাৎ KMnO4 তুল্য সংখ্যা হচ্ছে 5, K2Cr27 পটাশিয়াম ডাইক্রোমেট তুল্য সংখ্যা হচ্ছে 6, KClO3 পটাশিয়াম ক্লোরেট 6, FeCl3 1, H2O2 পারক্সাইড 2, কপার সালফেট তুল্য সংখ্যা হচ্ছে 1। এখানে এইগুলা খুবই ইম্পর্টেন্ট। KMnO4, K2Cr27, H2O2, CuSO4, ferrous sulfate, H2S, H2C2O4, Ki, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো, কেমন? আচ্ছা, এরপর প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া সম্পর্কে আইডিয়া আছে সবার? কার কার নাই? সবার আছে, ভেরি গুড। প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন তার মানে হচ্ছে তোমার হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় সমতুল্য পরিমাণ অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়ার ফলে অ্যাসিড এবং ক্ষার উভয়ে তাদের স্ব-স্ব-ধর্ম সম্পূর্ণভাবে হারিয়ে নিরপেক্ষ লবণ এবং পানিতে পরিণত হয়, তাকে প্রশমন বিক্রিয়া বলে। আয়নিক তত্ত্ব অনুসারে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিডের হাইড্রোজেন প্লাস অর্থাৎ H+ এবং ক্ষারের হাইড্রোক্সিড আয়ন অর্থাৎ OH- যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। যেমন এখানে একটা বিক্রিয়া দিছে H+, Cl-, সোডিয়াম প্লাস OH- অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, করে অ্যাসিডের অ্যাসিড ধর্ম বিনষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ হারাই গেছে, ক্ষার ধর্ম সম্পূর্ণ হারাই গেছে, হারাই গিয়া তোমার হচ্ছে নিরপেক্ষ একটা লবণ তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করছে। এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। এক কথায় হচ্ছে অ্যাসিড প্লাস বেস বিক্রিয়া করে সল্ট এবং ওয়াটার তৈরি করার প্রক্রিয়া যেটা আছে সেটাই হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। এখন আমরা এই প্রশমন বিক্রিয়া থেকে তোমার হচ্ছে টাইট্রেশন দেখব। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া থেকে টাইট্রেশন দেখব। তো আমরা বেসিক্যালি এখানে দেখব অম্ল ক্ষারক টাইট্রেশনটা। টাইট্রেশন মানে কি? টাইট্রেশন মানে হচ্ছে বাংলায় বলে অনুমাপন। টাইট্রেশন বাংলায় বলে কি? অনুমাপন। তো এটা একটু বলি যে টাইট্রেশনের জিনিসটা হচ্ছে একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অন্য একটা দ্রবণের অজানা ঘনমাত্রা বের করার প্রক্রিয়া। টাইট্রেশন প্রক্রিয়াটা কি বলছি? একটি জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অপর একটি দ্রবণের অজানা ঘনমাত্রা বের করার প্রক্রিয়া। অর্থাৎ দুইটা জিনিস আছে, মনে করো অ্যাসিড আর বেস, হ্যাঁ, এদের বিক্রিয়া করা হয়েছে, অ্যাসিড এবং বেস, এদের আমরা টাইট্রেশন করব। করে ধরো আমি অ্যাসিডের ঘনমাত্রাটা আমি জানি, ঘনমাত্রাটা আমার কি আছে জানা আছে, কিন্তু বেস যেটা আছে, ক্ষারক যেটা আছে বা ক্ষার যেটা আছে, এটার ঘনমাত্রাটা হচ্ছে আমার অজানা। তো এই অ্যাসিডের সাপেক্ষে বেজের ঘনমাত্রা বের করার একটা প্রক্রিয়া হচ্ছে টাইট্রেশন। তো আমরা এই টাইট্রেশনটা পড়বো এখন, ওকে? তো দেখো, তো টাইট্রেশন করার জন্য বেসিক্যালি ধরো এরকম একটা তো টাইট্রেশনের যেটা বললাম সেটা হচ্ছে
টাইট্রেশন প্রক্রিয়াটাকে কিভাবে করা হয় সেটা যদি আমরা একটু দেখি।